ভাইস প্রেসিডেন্টও প্রেসিডেন্টের কাছে পদত্যাগ করবে, আর প্রেসিডেন্টও ভাইস প্রেসিডেন্টের কাছে পদত্যাগ করবে, মানে দুজন পরিপূরক আর কি একে অপরের। ঠিক আছে। যোগ্যতা, যোগ্যতায় খুব একটা বিশেষ কিছু বিষয় নেই। আচ্ছা, পুনর্নির্বাচনের যোগ্যতা বলতে কি বোঝানো হচ্ছে? আমাদের যেমন প্রেসিডেন্টশিপের না আমাদের কোনো নির্দিষ্ট লিমিট নেই, যে দ্রৌপদী মুর্মু 5 বছর আছেন, তারপরে পরের 5 বছর তিনি থাকলেন, তারপরে বছর থাকতে পারবেন, এরকম কোনো লিমিট নেই। ইন্ডিয়াতে লিমিট নেই। ইন্ডিয়াতে প্রেসিডেন্ট চাইলে অনির্দিষ্ট কাল অবধি নিজের পদটাকে কন্টিনিউ রাখতে পারেন, যদি তিনি জিতে আসেন বারবার করে। ঠিক আছে। তো পুনর্নির্বাচনের যোগ্যতা রি ইলেকশনের ক্ষেত্রে কোনো রকম আমাদের এখানে কিন্তু কোনো ম্যান্ডেটরি কোনো বাধ্য বিধি নিষেধতা নেই। ঠিক আছে। 58 কি বলছে ধারা? কোয়ালিফিকেশন ইলেকশন কি হওয়া উচিত? প্রথম কোয়ালিফিকেশনই তার এটা হতে হবে যে তার লোকসভা বা লোকসভাতে কি হতে হবে? লোকসভার যোগ্যতাকে হতে হবে। মানে লোকসভায় যারা রয়েছেন, মিনিস্টাররা রয়েছেন, তাদের যেরকম ক্রাইটেরিয়া থাকে সেম তারও থাকতে হবে। আর তাছাড়া 35 ইয়ার্স ওল্ড হতে হবে, তারও বেশি হতে হবে বয়স, 35 বছরের বেশি হতে হবে। 35 বছরের নিচে প্রেসিডেন্ট হওয়া যায়। ঠিক আছে। এই তো লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার যোগ্যতা সম্পন্ন করতে হবে, কিন্তু সদস্য হলে আবার হবে না। লোকসভা রাজ্যসভার সদস্য হতে পারবেন না, বা কোনো গভর্নমেন্ট অফিস তিনি হোল্ড করতে পারবেন না, মানে কোনো গভর্নমেন্ট পদে তিনি থাকতে পারবেন না, প্রেসিডেন্ট। ঠিক আছে। তার এর মধ্যেও কিছু এক্সেপশনস আছে, যেমন ন্যাশনাল কমিটি অফ হচ্ছে সিডিউল কাস্ট এবং সিডিউল ট্রাইব। ন্যাশনাল কমিটিতে যদি তিনি থাকে অ্যাজ এ চেয়ারম্যান পদে তিনি থাকতেন। ন্যাশনাল কমিটি অফ সিডিউল কাস্ট এবং সিডিউল ট্রাইব এগুলো, বা ওমেন, ঠিক আছে, ন্যাশনাল কমিটি ফর ওমেন, এই সব পোস্ট গুলোতে যদি কেউ থাকে আর তাকে যদি প্রেসিডেন্ট পদ দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে তিনি এই পদটা হোল্ড করতে পারেন। কিন্তু এটা তাও কোথাও কনস্টিটিউশনে লেখা নেই। ঠিক আছে। এটা কোনো কনস্টিটিউশনাল ভাষায় এগুলো কোনো উল্লেখ নেই যে তিনি কোথায় থাকতে পারবেন বা পারবেন। শুধু লেখা আছে যে কোনো অফিস লাভজনক, যেখান থেকে গভর্নমেন্টের টাকা বা স্যালারি আসছে, সেই অফিসের কোনো পদ তিনি হোল্ড করতে পারবেন না। ঠিক আছে। এটা হলো 58। ওই একই জিনিস যেগুলো বললাম এখনই, সেটাই হচ্ছে এখানে বলেছে 59-এ। পদের শর্তাবলী, এই যে প্রেসিডেন্ট শ্যাল নট বি দ্য মেম্বার অফ দ্য ইদার হাউস অফ পার্লামেন্ট, হাউস অফ লেজিসলেটিভ অফ এনি স্টেট। মানে কথার অর্থ হচ্ছে প্রেসিডেন্ট লোকসভা, বিধানসভা, রাজ্যসভা কোনো কিছুরই মেম্বার হতে পারবেন না। ঠিক আছে। প্রেসিডেন্টকে হওয়া যাবে না। রাষ্ট্রপতির বেতন, বেতন সম্পর্কে কিছু বলছে এখানে। অ্যামুলেমেন্টস এবং অ্যালাউন্সেস, রাষ্ট্রপতি থাকাকালীন তার অ্যালাউন্সেস এবং অ্যামুলেমেন্ট গুলোকে বন্ধ করা যাবে না, যতই দেশে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকুক। ঠিক আছে। কমানো যাবে না, বাড়াতে পারবে, বাড়াতে পারবে রাষ্ট্রপতির বেতনটাকে, কিন্তু কখনো কমানো যাবে না। এটা নিয়ম আছে, কারণ আমাদের যে রাষ্ট্রপতির বেতন সেটা কনসলিডেট ফান্ড অফ ইন্ডিয়ার একটা ফান্ড হয়, সেখান থেকে আসে ডাইরেক্ট। ঠিক আছে। তো সেই জন্য সেটাকে কখনো ডিমিনিশ করা যাবে না। এটা কি বলে? এটা বলে হচ্ছে 59। ঠিক আছে। টাকা দিতে হয়, এটা আমার জানা নেই যে টাকা লাগে কি। কিছু একটা দিতে হয় অ্যামাউন্ট, কিন্তু কত দিতে হয় আমার ওটা ঠিক জানা। আচ্ছা, 60, এটা ইম্পর্টেন্ট, যে শপথ বা প্রতীক হচ্ছে প্রতিজ্ঞা, ওথ অ্যান্ড অ্যাফার্মেশন। ঠিক আছে। ওথ অ্যাফার্মেশনের মধ্যে একটু তফাৎ আছে। ওথ হচ্ছে তারা নেয় যারা হচ্ছে ভগবানে বিশ্বাসী, আর অ্যাফার্মেশন হচ্ছে তারা নেয় যারা বিশ্বাসী নয়। ঠিক আছে। তো ওথ অ্যান্ড অ্যাফার্মেশন হচ্ছে প্রেসিডেন্টের আর্টিকেল 60। শুধু এটুকুই মনে রাখবো যে ওথ অ্যান্ড অ্যাফার্মেশন। এবার ইনাদের ওথ কে দেওয়াবেন? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টের যিনি হেড প্রধান, তিনি হচ্ছে তাদেরকে ওট দেওয়াবেন। এবার সুপ্রিম কোর্ট যদি না থাকে, তাহলে যিনি সিনিয়র মোস্ট জাজ রয়েছেন, সিনিয়র মোস্ট জাজ বলতে সুপ্রিম কোর্ট এর সিনিয়র মোস্ট জাজ যিনি রয়েছেন, তিনি হচ্ছে তাদেরকে ওট দেওয়াবেন, মানে কি বলে, শপথ গ্রহণ করাবেন, না শপথ বাক্য পাঠ করাবেন।
এবার হচ্ছে ইমপিচমেন্টে চলে এলাম, এটাও খুব ইম্পর্টেন্ট। আর্টিকেল 60 এবং 61 হচ্ছে খুব ইম্পর্টেন্ট আর্টিকেল, ঠিক আছে। ইমপিচমেন্ট কথার অর্থ হচ্ছে কিভাবে পদত্যাগ হবে রাষ্ট্রপতির, রাষ্ট্রপতিকে কিভাবে পদ থেকে সরানো যায় বা কিভাবে তার পদত্যাগ হবে। নর্মালি আমাদের ভারতের ইতিহাসে এরকম পদত্যাগ হয়নি এখনো পর্যন্ত, ইমপিচমেন্ট করানো হয়নি। যদি ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন হয়, দেখা গেল রাষ্ট্রপতি কোনো কারণে কনস্টিটিউশনকে ভায়োলেট করছে, তাহলে সেই ক্ষেত্রে হবে ইমপিচমেন্ট রাষ্ট্রপতি। এবার ইমপিচমেন্ট হওয়ার আগে, ইমপিচমেন্ট যে কোনো পার্লামেন্ট ইদার হাউসে, মানে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ দুই কক্ষেই আমরা ইমপিচমেন্টের জন্য প্রস্তাবটা আনতে পারি। এই ক্ষেত্রে একটা নিয়ম আছে, ও দাওয়াই, আচ্ছা নিয়মটাও লেখাই আছে, অসুবিধা নেই। 14 দিনের প্রায়ার নোটিশ দিতে হবে, লেখা আছে 14 দিনের প্রায়ার নোটিশ। মানে যে ধরলাম আমরা দ্রৌপদী মুর্মুকে ইমপিচ করব, ঠিক আছে, দেখা গেল পার্লামেন্টে একটা প্রস্তাব আসলো, তাহলে সেটা 14 দিন আগে সেই প্রস্তাবটাকে দ্রৌপদী মুর্মুকে জানাতে হবে, প্রায়ার নোটিফিকেশন দিতে হবে, ঠিক আছে, যে আমরা এরকম ইমপিচ করতে চাইছি আপনাকে। যে কোনো হাউসে আনা যাবে, যে কোনো সংসদের যে কোনো কক্ষে আনতে পারবো। এবার কিভাবে আনতে পারবো বা কিভাবে আসবে সেটাও দেখতে হবে। আচ্ছা, আমরা যে বললাম যে 14 দিনের যে নোটিশটা, এই নোটিশটা কাকে দিতে হবে? এক তো, হ্যাঁ, এক তো যে যাকে ইমপিচ করা হবে তাকে দিতে হবে, আর নয়তো স্পিকারকে দিতে হবে, ঠিক আছে। যে কক্ষে আমরা আনছি সেই কক্ষের স্পিকারকে দিতে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে যদি আমরা লোকসভাতে আনি, লোকসভা সিট কত এখন? 543 না 44, কোনটা? 543 ধরা হয়, ঠিক আছে। এটা যদি সিট হয় তাহলে 1/4, মানে 1/4 হচ্ছে প্রথমে নোটিশে হস্তাক্ষর করবে। নোটিশ, যে নোটিশটা আনা হলো, যে নোটিশটা ওই যে 14 দিনের মাথায় দেওয়া হলো, সেটাতে 1/4 মেম্বার হচ্ছে সিগনেচার করলো, ঠিক আছে। এইবার সেই কক্ষেই 2/3 মেম্বার্স, তাদেরকে সিগনেচার করতে হবে সেই ইস্তফার যে প্রস্তাবটা সেখানে। বোঝা গেল? মানে প্রথমে 1/4 হচ্ছে নোটিশে সাইন করবে, তারপরে তার মেজরিটি হচ্ছে সেই আসল তত্ত্বটাতে সাইন করবে। তাহলে হচ্ছে সংখ্যাগরিষ্ঠতার দ্বারা অনুমোদিত হবে হচ্ছে যে ইমপিচমেন্ট, মানে তাকে পদত্যাগ করানো হলো। আচ্ছা, এবার ভ্যাকেন্ট হয়ে গেল, প্রেসিডেন্টের পদটা ফাঁকা হয়ে গেল, এবার তাকে তো সেখানে আরেকজনকে বসাতে হবে, তাই তো। মেয়াদ শেষ হওয়ার আগেই, মানে প্রেসিডেন্টকে সরানোর আগে পরবর্তী নির্বাচন সম্পন্ন করতে হবে, প্রসেসটা স্টার্ট করে দিতে হবে। মানে কাউকে সরানোর আগেই আমার জানা থাকবে যে পরবর্তী প্রেসিডেন্ট কে হতে চলেছে, ঠিক আছে। ইলেকশন অফ দ্য ফিল দ্য টার্ম অফ অফিস অফ দ্য প্রেসিডেন্ট শ্যাল বি কমপ্লিটেড বিফোর দ্য এক্সপাইরেশনস অফ দ্য টার্ম, ঠিক আছে, মানে পুরোপুরি শেষ হওয়ার আগে, পুরোটা শেষ হওয়ার আগে, তার আগেই আরেকজনকে ইন্ট্রোডিউস করতে হবে। এইবার যদি হঠাৎ করে মৃত্যু হয় বা পদত্যাগ হয় বা অপসারণ হয়, সেই ক্ষেত্রে আমরা সুপ্রিম কোর্ট প্রথমে দেখবো ভাইস প্রেসিডেন্টকে, তাই তো। ভাইস প্রেসিডেন্ট যদি না থাকে তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, মানে পদটা কার হাতে ধীরে ধীরে ট্রান্সফার হবে। প্রেসিডেন্ট পদত্যাগ করে দিলেন, হঠাৎ করে মারা গেলেন, ভাইস প্রেসিডেন্টের কাছে ট্রান্সফার হবে। ভাইস প্রেসিডেন্ট যদি প্রেজেন্ট না থাকে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা সিজিআর কাছে যাবে, ঠিক আছে। আর সেও যদি না থাকে তাহলে যে সিনিয়র মোস্ট জাজ আছে তার কাছে চলে যাবে। প্রেসিডেন্টের আমরা কোথা থেকে কোথায় আসলাম একটু খেয়াল করে দেখো। 62 থেকে ডাইরেক্ট চলে এলাম হচ্ছে 72। কেন আসলাম? কারণ এরপরের যে আর্টিকেল 63, সেগুলো হচ্ছে ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে বলতে শুরু করে দিচ্ছে, ঠিক আছে। 72টাই একমাত্র আছে যেটা হচ্ছে প্রেসিডেন্ট সম্পর্কে একটু কথা বলে। তো 72 নম্বর প্রেসিডেন্টে হচ্ছে পার্ডনিং পাওয়ার আছে প্রেসিডেন্টের, মানে প্রেসিডেন্ট ক্ষমা করতে পারে, কিরকম কিরকম লেভেলে গিয়ে ক্ষমা করতে পারে। তো আমরা সবাই একটা জিনিসই জানি যে ডেথ সেন্টেন্সকে প্রেসিডেন্টই একমাত্র আটকাতে পারে, ঠিক আছে, আর কেউ কিন্তু আটকাতে পারে না।
এই লেখা আছে এখানে, অসুবিধা নেই, একটু গন্ডগোল আছে। আচ্ছা, এটার সঠিকভাবে জানতে হবে, এই যে এখানে যে ইংরেজি টার্মটা আছে এটা আমাদের ক্রোনোলজিতে সাজিয়ে পড়তে হয়, ঠিক আছে? ক্রোনোলজি মানে পর পর পড়তে হয়। প্রথমে আছে হচ্ছে, এইভাবে মনে রাখি যে কি কি পার্ডনিং পাওয়ার আছে প্রেসিডেন্টের, পি, সি, আর, আর এবং আর। পি ফর হচ্ছে পার্ডন। পার্ডন কথার অর্থ হচ্ছে এই যে দেওয়া আছে পার্ডনস, মানে একেবারে ক্ষমা করে দেওয়া, ঠিক আছে? মনে করো কারো শাস্তি হলো, তাকে হচ্ছে একেবারে ক্ষমা করে দিতে হবে, মানে পুরোপুরি একমাত্র প্রেসিডেন্টই পারবে যে ক্ষমা করে দিতে। মনে করো বিচারে কিছু একটা হয়েছে তার, ঠিক আছে, মনে করো ফাঁসির সাজা হয়েছে, তাহলে প্রেসিডেন্টই পারবে একমাত্র আটকাতে, তাছাড়া কেউ পারবে। সি পর হচ্ছে কমিউট। তোমরা লিখে নিও এটা, এই ক্রনোলজিটা লিখে নেবা যে কোনটার পরে কি আসছে। প্রথমে পার্ডন আসবে, তারপর আসবে কমিউট, ঠিক আছে? এই যে স্থগিত, প্রথম হচ্ছে স্থগিত, না পার্ডন মানে ক্ষমা, ঠিক আছে, পুরোপুরি মাফ করে দাও, স্থগিত হবে না, পুরোপুরি ক্ষমা। প্রথমটা হচ্ছে ক্ষমা, দ্বিতীয়টা হচ্ছে, আচ্ছা আমি বলে দিচ্ছি, বাংলাটাও ঠিক নেই, আমি বলে দিচ্ছি মানেগুলো, ঠিক আছে? পার্ডন মানে হচ্ছে ক্ষমা। কমিউট কথার অর্থ হচ্ছে সাজাটাকে চেঞ্জ করে দেওয়া। কারো ধরো ফাঁসির সাজা হয়েছিল, তাকে যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেল, এটাকে বলে কমিউট, মানে চেঞ্জ করে দেওয়া, ঠিক আছে? চেঞ্জটা, সাজার ফর্মটা চেঞ্জ হয়ে যাবে, এটাকে বলে কমিউট, ঠিক আছে? আর ফর হচ্ছে রিমিশন। আর ফর হচ্ছে রিমিশন, এইটা রিমিশন কথার অর্থ হচ্ছে ডিউরেশন। ডিউরেশন মানে হচ্ছে সময়কালটা। ধরো 25 বছর সাজা হয়েছে, প্রেসিডেন্ট চাইলে ওটাকে কমিয়ে 10 বছর করে দিল, এটাকে বলে রিমিশন, মানে কমিয়ে আনা, সাজার যে কালটা সেটাকে কমিয়ে আনা, সময়কালটাকে কমিয়ে আনা। তারপরে হচ্ছে রেসপাইট, ঠিক আছে, দেখো ওখানে লেখা আছে রেসপাইট। এটা হচ্ছে পার্ডনস, এটা হচ্ছে কমিউট, রিমিশন, রিমিশন, রেসপাইট, লাস্ট ওয়ান হচ্ছে রিপ্রাইভস। PRI না, PIEVES, রিপ্রাইভস। তাহলে রিমিশন মানে কি বললাম, যে সাজার সময়কালটাকে আমাদের কমিয়ে আনবো, ঠিক আছে? এবার রেসপাইট কথার অর্থ এটাও ডিউরেশন, মানে এটাও সময়কালটাকে কমানো, কিন্তু এটা হচ্ছে হেলথ ইস্যু হলে তবে, ঠিক আছে? মানে কারো হয়তো শরীরের কোনো হেলথ ইস্যু আছে, সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট চাইলে পারবে ইন্টারভিন করে মাঝখান থেকে সময়কালটা, তার সাজার সময়কালটাকে কমিয়ে আনতে, হ্যাঁ। আর রিপ্রাইজ কথার অর্থ হচ্ছে সেটাকে স্থগিত করে দেওয়া বা হোল্ড। লাস্টটার অর্থ হচ্ছে স্থগিত, লাস্ট। রিপ্রাইজ কথার অর্থ হচ্ছে হোল্ড করা বা স্থগিত করা, এই হচ্ছে মানে। প্রথমটা হচ্ছে পার্ডন মানে ক্ষমা, কমিউট মানে হচ্ছে সাজাটাকে পরিবর্তন করে দেওয়া, রিমিশন হচ্ছে সময়কালটাকে কমিয়ে দেওয়া, রেসপাইট হচ্ছে হেলথ ইস্যু থাকলে সেই ক্ষেত্রে সময়কালটাকে কমানো, আর রিপ্রাইজ হচ্ছে স্থগিতাদেশ, মানে পুরো হোল্ড করে দেওয়া, মানে যে সাজাটা হতে চলেছে সেটাকে হোল্ড করে দেওয়া, ঠিক আছে? এই হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা। না স্থগিত, ক্যান্সেল না। দেখা গেল ওই আইনের ক্ষেত্রে দেখা গেল প্রেসিডেন্টের মনে হচ্ছে যে না এখানে জাজমেন্টটা ঠিক হয়নি, ঠিক আছে, দেখা গেল কালকে থেকে তোর 25 বছরের সাজা শুরু হচ্ছে, তখন প্রেসিডেন্ট মাঝখানে এসে ইন্টারভিউ করে কোর্টকে বলতে পারে যে না আর একটু দেখতে হবে বিষয়টা, আপাতত জাজমেন্টটা স্থগিত হলো, এটা বলতে পারে, ঠিক আছে? এটা প্রেসিডেন্টের ক্ষমতা। রিপ্রাইজ কথার অর্থ হচ্ছে, রিপ্রিভস কথার অর্থ হচ্ছে হোল্ড করা। মৃত্যুদণ্ড ক্ষমা করতে পারবে, মৃত্যুদণ্ড কিন্তু ভাইস প্রেসিডেন্ট ক্ষমা করতে পারে না, ঠিক আছে, একমাত্র প্রেসিডেন্ট পারে, মনে রাখবে। আচ্ছা, যদি বলে যে এইটা তো প্রেসিডেন্টের ক্ষেত্রে আর্টিকেল হচ্ছে 72 হলো, এই সেম পাওয়ার আছে ভাইস প্রেসিডেন্টের কাছেও, ঠিক আছে, সেম পাওয়ার গুলোই আছে ভাইস প্রেসিডেন্টের কাছেও, সেটা হচ্ছে আর্টিকেল 161-এ বলে। হ্যাঁ, শুধু ভাইস প্রেসিডেন্ট দুটো জিনিস করতে পারে না, একটা হচ্ছে পার্ডন মানে পুরোপুরি ক্ষমা, মৃত্যুদণ্ডকে ক্ষমা করতে পারে না। দ্বিতীয়ত যদি কোর্ট মার্শাল হয়, কোর্ট মার্শাল ইন দি সেন্স মানে আর্মিতে যে
আর্মির যদি কোনো বিচার বিচার ব্যবস্থা চলে, সেই ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট ঢুকে গিয়ে কোনো কিছু বলতে পারবে না, কারণ আর্মির ক্ষেত্রে হেড হচ্ছে প্রেসিডেন্ট। ঠিক আছে, তো প্রেসিডেন্ট ছাড়া সেখানে হস্তক্ষেপ ভাইস প্রেসিডেন্ট করতে পারবে না। ব্যাস, আমাদের প্রেসিডেন্ট মোটামুটি শেষ। তাহলে প্রেসিডেন্ট শুরু হচ্ছে কোথা থেকে? 52 থেকে, তাই তো? 52 থেকে 72 পর্যন্ত। 72 এর সবগুলো নেই, 72 নাম্বারটা শুধু আছে, এটা হলো প্রেসিডেন্ট। 62 নাম্বার পর্যন্ত মোটামুটি আমরা ধরি যে 52 টু 62 হচ্ছে প্রেসিডেন্টের আর্টিকেল, এবং তার সাথে 72 নাম্বারটাও অ্যাড হয়ে যায়। এবার চলে আসবো ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট একদম ইজি। কেন ইজি? কারণ যেটা প্রেসিডেন্ট সেটাই ভাইস প্রেসিডেন্ট, সেম জিনিস, শুধু আর্টিকেলের নাম্বারটা মনে রাখবো, বাকি কাজ একই, যে একদম সেম, কোনো তফাৎ নেই কোনো কিছু। এই তো 63 কি বলছে দেখো, 62 পর্যন্ত হয়েছিল প্রেসিডেন্ট, 63 থেকে তাহলে ভাইস প্রেসিডেন্ট হবে। 63 কি বলছে? 63 বলছে দেয়ার শ্যাল বি এ ভাইস প্রেসিডেন্ট, একই প্রেসিডেন্টের মতো, সেম জিনিস। আচ্ছা, এক্স অফিসিও চেয়ারম্যান মানে উপরাষ্ট্রপতি, কোনো ইলেকশন লাগবে না উপরাষ্ট্রপতির, তিনি ডিরেক্ট চেয়ারম্যান হবে রাজ্যসভা, এটাই বলতে চেয়েছে, আর কিচ্ছু না। এই 64 এটাই বলা আছে যে উপরাষ্ট্রপতির পদাধিকার করলে যে করবে তিনি চেয়ারম্যান হবে ডাইরেক্ট, তার জন্য কোনো ইলেকশনে বসতে হবে না, কিছু না। ঠিক আছে, তিনি হচ্ছে চেয়ারম্যান হবে কোথাকার? রাজ্যসভা, এটা মাথা থাকে জানো, ব্যাস আর কিচ্ছু না, ওইটাতে হয়ে গেল। এটাই। আর একটা জিনিস বলে যে তিনি কোনো লাভজনক মানে কোনো অফিস হোল্ড করতে পারবেন না, যেরকম প্রেসিডেন্ট ছিল যে কোনো গভর্নমেন্ট অফিসের আধিকারিক হতে পারবেন না প্রেসিডেন্ট, তেমনি ভাইস প্রেসিডেন্টও কোনো অফিস হোল্ড করতে পারবেন না গভর্নমেন্ট। ঠিক আছে, এটাই বলছি। 65 এগুলো পড়ে এলাম যে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন, মানে রাষ্ট্রপতির যদি ইমপিচমেন্ট হয় বা কোনো কারণে মৃত্যু হয়, সেই ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্টই হচ্ছে সেই জায়গাটা, সেই পদটা হোল্ড করবে। ঠিক আছে, এটা বলা হচ্ছে 65। এই ভিতরে জিনিসপত্র পড়ে দেবেন যে আকস্মিক ভাবে শূন্য হলে, বা এই তো যেগুলো বলেছিলাম যে প্রেসিডেন্ট যদি হঠাৎ করে মারা যায় বা পদত্যাগ হয়, অপসারণ করা হয়, সেক্ষেত্রে রাষ্ট্রপতির বদলে ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি সেই পদটা নেবে। আর সে উপরাষ্ট্রপতি না থাকলে কি হবে? সিজিআই হবে, মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হবে। সে যদি না থাকে তাহলে সিনিয়র কোনো জাজ হবে, ওটাই সেম জিনিস। 6 মাস সেম জিনিস, 6 মাসের মধ্যে ইলেকশন কমপ্লিট করাতে হবে, এটাও ব্যাপার আছে, আসছে। ঠিক আছে, এই নির্বাচন পদ্ধতি, ঠিক আছে, একই রকম, যে উভয় পক্ষের দ্বারাই হচ্ছে, যেটা তুই এটা বলছিলি, এটা বলছিলি না? দেখ, এই যে সংসদের উভয় কক্ষ এবং সদস্যদের নিয়ে যৌথ নির্বাচক মন্ডলীর দ্বারা উপরাষ্ট্রপতি নির্বাচিত হবে। ঠিক আছে, বোথ হাউস মানে দুটো হাউস মিলেই উপরাষ্ট্রপতি নির্বাচিত হবে। ঠিক আছে, আনুপাতিক পদ্ধতি একই, ট্রান্সফারেবল ভোট, এই তো প্রফেশনাল রিপ্রেজেন্টেশন যেটা প্রেসিডেন্টের ক্ষেত্রে, সেটা এখানেও সেম। ঠিক আছে, যোগ্যতাটা দেখে না শুধু, এখানেও 35 বছরের বেশি হতে হবে, একদম সেম প্রেসিডেন্টের মতো। ভারতের নাগরিক হতে হবে অবশ্যই। স্টেট অফ কাউন্সিলিং এর সদস্য যোগ্যতা সম্পন্ন, ওখানে ছিল হচ্ছে লোকসভার যোগ্যতা সম্পন্ন হতে হবে, আর এখানে হচ্ছে রাজ্যসভার। বোঝা গেল, মানে একটা নিম্নকক্ষের একটা উচ্চকক্ষের, এই হলো ব্যাপার। তিনি ভারত সরকারের, যেটা বললাম যে অফিসের কোনো প্রফিট হোল্ড করা যাবে না, মানে তিনি ভারত সরকারের আন্ডারে কোনো অফিসে স্যালারি পাচ্ছেন বা বেতন পাচ্ছেন, সেই ক্ষেত্রে তিনি উপরাষ্ট্রপতি হতে পারবেন না, তাকে আগে সেই পদটা পদত্যাগ করতে হবে, তারপরে উপরাষ্ট্রপতি হতে পারবেন। ঠিক আছে, ভোট না, মনে হয় প্রেসিডেন্টের ক্ষেত্রে ভোট দেন, ভোট দেয় না, এমপি আর এমএলএ দেয়, এসেছিল। দেখতে হবে তাহলে। উপরাষ্ট্রপতির কার্যকাল, ঠিক আছে, একই রকম ভাবে 5 বছর, সেম রাষ্ট্রপতির মতোই।
আচ্ছা, শুধু রেজিগনেশনটাও একই, সেম সেম সবকিছু সেম। রেজিগনেশন মানে হচ্ছে যে আমি যখন পদত্যাগপত্র জমা দেবো, কার কাছে জমা দেবো? উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাছে জমা দেবে, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির কাছে জমা দেবে, এই হলো ব্যাপার। ঠিক আছে, অপসারণের পদ্ধতি। তাহলে ওই ক্ষেত্রে কি বলেছিলাম যে যত সংখ্যক থাকবে তার 1/4 হচ্ছে নোটিশে সিগনেচার করতে হবে এবং 2/3 হচ্ছে সেই বিলটাতে সিগনেচার করতে হবে, তাহলে হচ্ছে রাষ্ট্রপতিকে ইমপিচ করা হবে বা পদ থেকে সরানো হবে। এবার শূন্যপদ নির্বাচন। ঠিক আছে, শূন্যপদ মানে হচ্ছে যে পোস্টটা ভ্যাকেন্ট হয়ে গেল উপরাষ্ট্রপতি 6 মাসের মধ্যে, বলেছে উইদিন 6 মান্থস। ঠিক আছে, শূন্যপদ তাড়াতাড়ি করে শূন্যপদটাকে যত শীঘ্র সম্ভব সেটাকে ফিল আপ করতে হবে। এটা বলা হচ্ছে আর্টিকেল 68। আর্টিকেল 69 ওথ অ্যান্ড অ্যাফার্মেশন। ওথ অ্যান্ড অ্যাফার্মেশন তো পড়ে আসলাম কি, এই শপথ গ্রহণ পদ্ধতি। কার কাছে শপথ গ্রহণ করবেন? রাষ্ট্রপতির কাছে উপরাষ্ট্রপতি করবেন, রাষ্ট্রপতি যদি না থাকে তাহলে সিজিআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে করবেন। ঠিক আছে, এটা কিছুই না যে জরুরি অবস্থাপন, যখন জরুরি অবস্থা চলবে দেশে, কোনো সময় জরুরি অবস্থা চলছে, ঠিক আছে, রাষ্ট্রপতির কার্যাবলী তার উপরে এসে সাব্যস্ত হবে, যেগুলো বারবার বলছি আমরা। উপরাষ্ট্রপতির কাজই হচ্ছে রাষ্ট্রপতির কাজ সামলানো, আর কিছুই না। রাষ্ট্রপতি যখন সেই পোস্টটাতে নেই তখন উপরাষ্ট্রপতি সেই জায়গাটা সামলাবে, এটাই বলছে। ইলেকশন সম্পর্কিত বিষয় বলা হয় 71, আর 72 তে কি বললাম যে পার্ডনিং পাওয়ার অফ প্রেসিডেন্ট। 71 হচ্ছে ইলেকশন সম্পর্কিত, কার কার? প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট দুজনেরই। ঠিক আছে, আর 72 বলেছিলাম হচ্ছে পার্ডনিং পাওয়ার, কার? প্রেসিডেন্টের। প্রেসিডেন্টের ক্ষমার যে যে পাওয়ার গুলো ছিল, কিভাবে ক্ষমা করবে সেটা ছিল 72 তে, তাই তো? আগে পড়ে এসছি 72, আর্টিকেল 72 তে ছিল পার্ডনিং পাওয়ার। 71 হচ্ছে এদের নির্বাচন, হচ্ছে নির্বাচন সম্পর্কিত কোনো ধরনের সন্দেহ বা বিরোধ যদি হয় তাহলে সেটা সুপ্রিম কোর্টে যাবে, আর কোথাও না। ঠিক আছে, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির যদি নির্বাচনে কোনো সমস্যা হয়, নির্বাচিত করার সময় যদি কোনো সমস্যা হয়, তাহলে সেটা সুপ্রিম কোর্টে যাবে। হ্যাঁ, শুধু এমএলএরা দেবে, শুধু এমএলএরা করবে। দাঁড়া দাঁড়া দেখতে, এখানে ভুল আছে নাকি? ভুল লেখা আছে, এমপি যেটা ভোট দেবে, তাই তো? আচ্ছা, আচ্ছা, মূলত এটাই ছিল ব্যাপার, আর কিছু নেই আজকের। ঠিক আছে, প্রেসিডেন্ট আর হচ্ছে ভাইস প্রেসিডেন্ট দুটো। তাহলে প্রেসিডেন্টটা একটু টুক করে আমরা জেনে নিই যে কোথা থেকে স্টার্ট হচ্ছে প্রেসিডেন্ট। 52 থেকে 62 পর্যন্ত, তাই তো? আর এটা হচ্ছে 63 থেকে 71 পর্যন্ত। এখানে একটা এক্সট্রা রিমার্ক আসে, সেটা হচ্ছে 72, এটা হচ্ছে পাওয়ার সম্পর্কে বলে, কার? প্রেসিডেন্টের। প্রেসিডেন্টের কি পাওয়ার আছে, পার্ডনিং পাওয়ার গুলো বলছে, ব্যাস। এটা হচ্ছে ডেফিনেশন। এবার পরপর পরপর ইলেকশন হবে, কিভাবে ইলেকশন হচ্ছে না হচ্ছে এভাবে চলবে পর। এগুলো একটা শর্ট নোট তোমরা বানাতে পারো, যেখানে 52 বলে লেখা থাকবে, 53 বলে, জাস্ট শুধু নিজেদের কানেক্ট করার জন্য। ঠিক আছে, এক লাইনে বা একটা ওয়ার্ডের মাধ্যমেও হতে পারে।